বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ, কার্গো ভিলেজের আগুনের প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে। স্বাক্ষরের পরও জুলাই সনদ ঘিরে বিতর্ক দূর হলো না কেন, কি প্রভাব পড়তে পারে আগামী রাজনীতিতে। নোয়াখালী বিভাগ যে বিভিন্ন কর্মসূচি, কোন এলাকা প্রশাসনিক বিভাগ হতে কি লাগে, এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজনা করিম স্নিগ্ধা এবং অনলাইনে যুক্ত আছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। তাদের কথা তো শুনবোই, একই সাথে আপনারাও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। ঢাকা ও চট্টগ্রামে হুট করে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা বাংলাদেশে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সর্বশেষ বিমানবন্দরে আগুনের ঘটনায় ক্ষতির অঙ্ক বিশাল বলে জানা যাচ্ছে। আবার অনেকে এসব ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে রাজি নন। সোমবার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংবাদ সম্মেলন করে জানায়, কার্গো ভিলেজের আগুনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। কার্গো ভিলেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন শনাক্ত ও প্রতিরোধ নিশ্চিত করতে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে তাদের পক্ষ থেকে। সংস্থাটি বলছে, আগুনের ঘটনায় বিদেশিদের মধ্যে বন্দরে পণ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে কার্গো ভিলেজে পুড়ে যাওয়া পণ্য বা ক্ষয়ক্ষতির চেয়ে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিমানবন্দরে নতুন আসা বিপুল পরিমাণ পণ্য রাখা এবং এর ব্যবস্থাপনা। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের 9 নম্বর গেটে একটি অস্থায়ী শেড করা হয়েছে নতুন আসা পণ্য রাখার জন্য। একই সাথে কাস্টমসের এক সভায় যেদিন পণ্য আসবে সেদিনই খালাসের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। কিন্তু কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট বা সিএনএফ এজেন্ট এবং আমদানিকারকরা বলছেন, যে ব্যবস্থা করা হয়েছে তা খুবই অপ্রতুল এবং যেভাবে রাখা হচ্ছে তাতে বৃষ্টি হলেও ব্যাপক ক্ষতি হতে পারে। এসব বিষয়ে কথা বলতে চাই। সঙ্গে আছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। কাজী ওয়াহিদুল আলম, আপনাকে স্বাগত। এই যে বিমানবন্দরের মতো একটা স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ড এবং তা নিয়ন্ত্রণ ও নির্বাপনে দীর্ঘ সময়, কি ধারণা দেয় বাংলাদেশের বিমানবন্দর এবং এর ব্যবস্থাপনা সম্পর্কে? ধন্যবাদ। আসলে এটা একটা অত্যন্ত নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছে। এই ধরনের দুর্যোগ আমরা আগে কখনো এক্সপেরিয়েন্স করিনি। এই প্রথমবারের মতো এই ধরনের একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে, যেটা আমাদের সবাইকে বিস্মিত করেছে। বিকজ এটার আকস্মিকতা একদিকে যেমন ছিল, তেমন এই আগুনটা যখন লেগেছে তা সেই সময় এটাকে যেভাবে ম্যানেজমেন্ট করার দরকার ছিল সেই ম্যানেজমেন্টটা হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে না। বিকজ এটা যখন আগুন লেগেছে বেলা 2টার সময়, সেই সময় যদি আগুনটার সাথে সাথে যদি নেভানোর ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু এত দূর এটা বিপর্যয় ঘটতো না বলে আমরা জেনেছি। এবং ওখানে যে আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে যে মন্তব্য পেয়েছি তাতে বলা হয়েছে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাপনায় এই কার্গো ভিলেজের আশেপাশে ছিল না, যার ফলশ্রুতিতে এই আগুনটা বিস্তৃতি লাভ করেছে অল্প সময়ের পরে। এবং এটা বিস্তৃতি লাভ করার পরে সাথে সাথে আমরা দেখেছি যে আগুন এটা মানে বিশেষ করে ইম্পোর্ট কার্গো ভিলেজটা পুরোটাই এটা অগ্নিদগ্ধ হয়ে গেছে। এবং ওখানে বিভিন্ন ধরনের মালামাল থাকে এবং তার মধ্যে এক্সপ্লোসিভ জাতীয় জিনিসপত্র ছিল, যেটা বলে প্রতীয়মান হচ্ছে। সেগুলোতে আগুন ধরে গেছে। ডেঞ্জারাস গুডস ছিল, সেইগুলোতে ধরে যাওয়ার কারণে আগুনটা দীর্ঘস্থায়ী হয়েছে। এবং এর ফলশ্রুতিতে যে ধরনের ফায়ার ম্যানেজমেন্ট করা দরকার ছিল সেই ম্যানেজমেন্টটা অপ্রতুল ছিল। সেখানে কোঅর্ডিনেশনের অভাব ছিল। সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিসের মধ্যে যে কোঅর্ডিনেশন দরকার ছিল সেই কোঅর্ডিনেশনটা হয়নি, যার ফলশ্রুতিতে এই জায়গায় বড় ধরনের বিপর্যয় হয়েছে আর কি। বিপর্যয়ের কথা বলছেন, আপনিও বলছিলেন যে এই ধরনের ঘটনা বাংলাদেশে নজিরবিহীন, বিমানবন্দরে এত বড় অগ্নি দুর্ঘটনা। ফলে বাংলাদেশের অভিজ্ঞতা ছিল না এটা বলা যেতে পারে। প্রস্তুতির জায়গায়, অর্থাৎ বাংলাদেশ এই ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির জায়গায় আসলে ঠিক কোথায় অবস্থান করে? আমি মনে করি যে এখানে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা বা ডিজাস্টার প্রিপেয়ারনেস সেটা অত্যন্ত দুর্বল এবং এটা অন্তত ডিসকোঅর্ডিনেটেড আর কি। এটার মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই। ক্রাইসিস ম্যানেজমেন্ট বলে যে জিনিসটা আমরা বিশ্বময় দেখে থাকি, এই ধরনের ক্রাইসিস যখন হয় তখন একটা ম্যানেজমেন্টের ব্যাপারে যে ধরনের কমিটি থাকে, যে ধরনের ব্যবস্থাপনা করা দরকার হয়,
সেই ক্রাইসিস ম্যানেজমেন্টটাই এখানে একদম অ্যাবসেন্স ছিল বলে মনে হয়। অনুপস্থিত বলছেন আপনি। রিসেন্টলি আমরা দেখেছি যে মাইলস্টোন দুর্ঘটনার পরেও এই ধরনের দুর্যোগ ঘটে যাওয়ার পরে যে ধরনের ম্যানেজমেন্ট করার দরকার ছিল সেটা হয়নি, যার ফলশ্রুতিতে ভোগান্তি বেড়েছে। এইবারও আমরা যেটা দেখলাম যে এখানে একদম কোন রকমই ক্রাইসিস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা ছিল না, যার ফলশ্রুতিতে কিন্তু দুর্ভোগ বেড়েছে। অগ্নিকাণ্ড 27 ঘন্টা লেগেছে, 27 ঘন্টা লেগেছে পুরোপুরি নেভাতে। কাজী ওয়াহিদুল আলম বলছিলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক রেজনা করিম স্নিগ্ধা রয়েছেন, তার কাছে যেতে চাই। এই যে বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনার পর সরকারের বিবৃতিতেই কিন্তু নাশকতা, জনমনে আশঙ্কা কিংবা বিভাজন সৃষ্টির মতো শব্দগুলোর ব্যবহার অনেকের দৃষ্টি কেড়েছে। আপনি কিভাবে দেখেন? অনেক ধন্যবাদ সৌমিত্র। আমার কাছে যদি বলেন তাহলে সরকারের বিবৃতি, সরকারের এই যে নিন্দা প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা, এটা প্রথম দিকে মনে হচ্ছে ওকে সাম ফর্ম অফ নিউ থিং, বাট এখন মনে হচ্ছে খুব ক্লিশে, এক ধরনের দায়িত্ব। কারণ সরকারের কাছে মানুষ আসলে নিন্দা, নাশকতা, সহিংসতা এইগুলো জানতে চায় না। সরকারের কাছে মানুষ জানতে চায় যে এই পুরো ঘটনাটি কারা ঘটিয়েছে, কেন ঘটেছে এবং সরকারের তরফ থেকে কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। কিন্তু এখানে ঘটনাটা সেরকম ভাবে ঘটেনি, এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো দেশের এয়ারপোর্ট আপনি খেয়াল করে দেখবেন যে এখানে অনেকগুলো ইকুয়েশন দেওয়া সম্ভব। আপনি এটা একটা পলিটিক্যাল ইকুয়েশন দিতে পারেন, আবার এটা একটা বিজনেস ইকুয়েশনও দেওয়া যেতে পারে। কারণ এর আগেও অতীতে আমরা দেখেছি বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু আমাদের আগুনটা লেগেছে। এবারও যখন কার্গো ভিলেজে লেগেছে তখন কিন্তু এগেইন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে ওটাও কোনো না কোনোভাবে কানেক্টেড। ঘটনা হচ্ছে আপনি ইপিজেডেরটা দেখেন, চট্টগ্রামেরটা দেখেন বা এটা দেখেন, এয়ারপোর্ট যে কোনো দেশের একটা অন্যতম মিরর টাইপের ওই দেশের নিরাপত্তাকে, কারণ এখানে নানা মানুষ এখানে আসবেন, ল্যান্ড করবে, সেই এয়ারপোর্টের নিরাপত্তা থাকার কথা সর্বোচ্চ। এবং আমরা যতটুকু জানি যে ওখানে উইদিন দ্য বাউন্ডারি প্রেমিসেসের মধ্যে আপনার ফায়ার সার্ভিস এসেছে, কিন্তু আমরা সংবাদ মাধ্যমে সূত্রে জানতে পারলাম তার এন্ট্রান্সও করতে দেওয়া হয়নি। হ্যাঁ, এই পুরো প্রসঙ্গটি আমাদের কাছে একটা মেসেজ দেয়। সেই মেসেজটা হচ্ছে এই যে গভর্নমেন্ট বর্তমান বাংলাদেশে আছে, তিনি যখন এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তা দিতে পারেন না, সেখানে আমার আপনার কথা তো বাদই দিলাম, যেখানে একটা বড় বিষয় ছিল ইনভেস্টর। আপনি কি মনে করেন এরকম একটি ঘটনা বহির্বিশ্বে যখন ঘটবে কোনো বাংলাদেশে কোনো ইনভেস্টর ইন্টারেস্টেড হবে? আপনি সেই জায়গায় একটি শঙ্কার কথা বলছেন। ওয়াহিদুল আলম, আপনার কাছে আবার আসি যে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বলছে যে বিদেশিদের মধ্যে পণ্যের নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ দেখা দিয়েছে। এই ধরনের উদ্বেগ রেজনা করিম স্নিগ্ধাও বলছিলেন, এইগুলো বিমানবন্দরের রেপুটেশন থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কি প্রভাব ফেলে আসলে? এটা তো একটা পারসেপশনের ব্যাপার, এবং বিমানবন্দর কিন্তু অত্যন্ত স্নেহকাতর একটা জায়গা, এবং এটা সারা বিশ্বে এভিয়েশন খাতটা কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। যখনই এ ধরনের কোন ঘটনা ঘটে যে কোনো এয়ারপোর্টে বা যে কোনো এয়ারলাইন্সের সাথে, তখন কিন্তু সারা বিশ্ব হেডলাইন নিউজে চলে আসে। এবং আমরা গত পরশুদিন দেখেছি কিভাবে এই নিউজটা সারা বিশ্বময় ছড়িয়ে গেছে, এবং এতে করে কিন্তু একটা ডেফিনেটলি নেগেটিভ মেসেজ সারা বিশ্বকে দেয়। এবং যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে বা যারা বাংলাদেশে ইনভেস্ট করার কথা চিন্তা করছে বা যারা এখানে আগামীতে আসার কথা চিন্তা করছে, ট্যুরিজম সেক্টরকে আমরা যদি চিন্তা করি, সবগুলো ক্ষেত্রেই কিন্তু তারা স্বাভাবিকভাবেই এটা উৎকণ্ঠা বোধ করে এবং সেখানে তারা নিরুৎসাহিত বোধ করবে, এটাই স্বাভাবিক। এবং এই ঘটনাটাও কিন্তু সেইভাবেই মেসেজটা গেছে বলে আমার মনে হয় আর কি। আচ্ছা, নেতিবাচক বার্তা গেছে বলে আপনি মনে করছেন। অনেক ধন্যবাদ কাজী ওয়াহিদুল আলম সময় দেওয়ার জন্য বাংলাদেশ ট্রেন্ডিংয়ে। 8 মাস ধরে আলাপ আলোচনার পর অবশেষে জুলাই সনদ স্বাক্ষর হলেও শেষ হয়নি বিতর্ক। বিক্ষোভের মুখে জুলাই আন্দোলনে আহতদের বিষয়ে শেষ মুহূর্তের সংশোধনী এবং গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের দল এনসিপির অংশ না নেওয়া সহ নানা বিষয়ে থেকে গেল আলোচনা সমালোচনা। কিন্তু শেষ মুহূর্তেও এই বিতর্ক এড়ানো গেল না কেন? তানহা তাসনিমের প্রতিবেদন। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় উদ্যোগ জুলাই সনদ নিয়ে শেষ মুহূর্তেও রয়ে গেল বিতর্ক। যদিও আলোচনা সমালোচনার মুখে আইন ও সংবিধানের উপর সনদকে রাখার শর্ত বদলে চূড়ান্ত খসড়ায় লেখা হয়েছে আদালতে প্রশ্ন উত্থাপন করব না। এছাড়া সংবিধান থেকে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের অংশ ফেলে দেওয়ার সুপারিশ নিয়েও হয় তীব্র সমালোচনা। পরে সেই অংশেও বদলা নেন কমিশন। তারপরও সনদে স্বাক্ষর করেনি এনসিপি ও আলোচনায় অংশ নেয়া বামপন্থী 4টি দল। কিন্তু 8 মাস ধরে এত বৈঠক আলোচনার পরও শেষ মুহূর্তের বিতর্কগুলো এড়ানো গেল না কেন? অন্যতম কারণ হচ্ছে যে প্রক্রিয়াটা ওই অর্থে আরো বেশি সময় নেওয়ার প্রয়োজন ছিল।
এক নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা সকল বিষয়ে সকলের একমত হবে এরকম কোনো নিশ্চয়তা কোনো রকম ঐকমত্য তৈরির ক্ষেত্রে থাকে না। শেষ মুহূর্তের কিছু সংশোধনী করতে হয়েছে। তারও কারণ হচ্ছে তাতে প্রমাণ করে যে আমরা আসলে ঐকমত্য কমিশন কতটা অ্যাকোমোডেটিভ ছিল, কতটা আমরা আসলে চেষ্টা করেছি রাজনৈতিক দলগুলোকে কাছে নিয়ে আসার জন্য। জুলাই সনদ নিয়ে সবচেয়ে সোচ্চার থাকা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপির স্বাক্ষর না করার বিষয়টি নিয়েও তৈরি হয় বিতর্ক। তাদের অভিযোগ, নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে কমিশন। ঐকমত্য কমিশনে আসলে বক্তব্যের বা আলোচনার ন্যায্যতা, যৌক্তিকতার থেকে অনেক সময় মাঠের পেশিশক্তি, সরকারের ভিতরের নানান ধরনের প্রভাব বিস্তার, এই বিষয়গুলো কাজ করেছে। এবং ঐকমত্য কমিশনও আমাদের কাছে কখনো কখনো মনে হয়েছে তারা দৃঢ় অবস্থানটা নিতে পারেনি। এছাড়াও জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের আন্দোলনের মুখে শেষ মুহূর্তে অভ্যুত্থানের নিহতদের পরিবার ও আহতদের আইনগত দায়মুক্তি দেওয়ার বিষয়টি নিয়ে তৈরি হয় নানা আলোচনা সমালোচনা। এর মাধ্যমে জুলাই আন্দোলনের সময় সংঘটিত কোনো কিছুর জন্য তাদের বিচারের আওতায় আনা যাবে না। মোট নিবন্ধিত দলের 2/3 দলের সনদ স্বাক্ষরে অংশ নেওয়ার বিষয়টিও এসেছে আলোচনায়। বিএনপি জামায়াত বাদে বাকি দলগুলো কতটা জনপ্রতিনিধিত্ব করে উঠছে এমন প্রশ্ন। অবশ্যই এ বিষয়ে পাল্টা যুক্তি দিচ্ছে ঐকমত্য কমিশন। নিবন্ধিত দল তো আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল বলে একটি প্রতিষ্ঠান, বাংলাদেশ সাম্যবাদী দল, যারা তথাকথিত 14 দলের অংশীদার হিসেবে গত 16 বছর ধরে দেশে ফ্যাসিস্ট শাসন, আপনি বলছেন তাদের সাথে গণতন্ত্রের আলাপ করার জন্য? আমি মনে করি না সেটা ঠিক। নাৎসিদের সাথে কোনো আলোচনা হয়নি সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এদিকে জুলাই সনদ ঘিরে এই বিতর্ক প্রত্যাশিত ছিল বলেই মনে করছেন অনেকে। তারা বলছেন, সনদ বাস্তবায়ন প্রশ্নের সমাধান ছাড়াই স্বাক্ষর অনুষ্ঠান কেবলই একটি আয়োজন মাত্র। সই করলেন যারা, তাদের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে অন্তর্বর্তী সরকার এবং কয়েকটি রাজনৈতিক দলের একটি সমঝোতার মতন যে এবং অঙ্গীকারমূলক যে আমরা এটা বাস্তবায়িত করব। কিন্তু এর মধ্যে যে অনেকগুলো সাংবিধানিক বিষয় আছে সেগুলো বাস্তবায়ন করা তো সহজসাধ্য নয়। সংবিধানে তো এখনও কোনো হাত পড়েনি, এটি কিভাবে বাস্তবায়ন করবে? সংবিধানে হাত দিতে হলে নির্বাচিত সংসদ লাগবে। এখন নির্বাচিত সংসদ কিভাবে হবে তাই নিয়ে তো তাদের মধ্যে অনেক মতবিরোধ। এনসিপি জানিয়েছে তাদের দাবি মানা না হলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নামবে তারা। ফলে জাতীয় ঐক্য করার যে প্রচেষ্টা বছর ধরে চলেছে তা নিয়ে অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে। একই সাথে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের যে আলাপ চলছে সেটা কিভাবে হবে সে প্রশ্নও রয়ে গেছে। ফলে এই বিতর্ক আরও চলবে বলেই মনে করা হচ্ছে। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানুল করিম স্নিগ্ধা। ঐক্যের বিষয়ে যেমন একটা লিখিত প্রমাণ থাকলো এই জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে, অনৈক্যের প্রমাণেও কি একই সঙ্গে স্পষ্ট হলো কিনা? এবং অধ্যাপক আলী রিয়াজ কমিশনের প্রচেষ্টার কথা বলছেন, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি এখানে একটু পপুলারিস্টিক হতে চাই না। হ্যাঁ, আমি একটু ক্রিটিক্যাল ওয়েতে এটা একটু ব্যাখ্যা করি। প্রথম কথা হচ্ছে যে এই গভর্নমেন্টই আসার পর থেকে কিন্তু জুলাই সনদের আলাপটি এসেছে। যদি আমি আমার মনে হয় প্রত্যেকে আমরা জানি এই জুলাই সনদের প্রধানতম আগ্রহী যারা ছিলেন তারাই কিন্তু এনসিপি স্টেক হোল্ডার বিষয়ে। আরও যদি সহজ করে বলি, এই সনদের ভেতরের অংশ বা আপনার যে 52 পৃষ্ঠার সনদের যে সেটার নানা কিছু নিয়ে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু মূল ব্যাপারটি ছিল হচ্ছে এই সনদ কি তাদেরকে, অর্থাৎ যারা 5 আগস্টের ঘটনার সাথে যুক্ত তাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে এক ধরনের রাষ্ট্রীয় নিরাপত্তা দেয় কিনা, যেটি অনুজ্জ একটি বাস্তবতা। আমি একটু মনে করিয়ে দিতে চাই 1975 সালের এন্ডামেন্টে যে এটা হয়েছিল সেটারও কিন্তু উদ্দেশ্য অনেকটা এরকমই ছিল, যদি আপনি একটু দেখেন। এখন ব্যাপারটি হচ্ছে এই যে সনদ, এই সনদটাকে আপনি যে বলছেন জাতীয় ঐক্য, আমি এখানে প্রথমে আমার কাছে মনে হচ্ছে এখানে জাতীয় ঐক্যর কথাটা বলাটাই বিপজ্জনক। কেন? যদি আরেকটু ক্রিটিক্যাল হই সৌমিত্র, আমি যারা এই পলিটিশিয়ান আছেন তাদের যে বক্তব্য সেটার শ্রদ্ধা রেখে একটা কথা বলি। এই দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়ে থাকে, সেটা সর্বশেষ কেউ বলেন সুষ্ঠু কেউ বলেন অসুষ্ঠু, সেটা হচ্ছে 2008, রাইট? 2008, এটা 2025। তাহলে গত 15 বছরে
কোন দলের ভোটের সংখ্যা কিরকম, সমর্থন কিরকম, জনগণের প্রতিনিধিত্বকারী দল আসলে কারা, এই পুরো জায়গাটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা যা কিছু বলছি সেটি সম্পূর্ণ একটি পুরনো ওল্ড স্কুলের একটি ডাটা। এক, দুই, আপনি যদি সেই ওল্ড স্কুলের ডেটাও নেন তাহলে তো নিশ্চয়ই আপনি অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু দলকে বাদই দিয়েছেন এই জাতীয় ঐক্যের ক্ষেত্রে, যেটা প্রশ্ন করা হয়েছিল। কিন্তু অধ্যাপক লারি রিয়াজ বলেছেন নাৎসিদের সাথে, না উনাকে আমি কোট করি, বলছেন নাৎসিদের সাথে হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতে চাই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা বিশ্বযুদ্ধ এবং নাৎসির বাস্তবতা, আর এই বাস্তবতা একটা ইন্টারনাল রেজিমের অনেক দুর্নীতি, অনেক দুঃশাসন, দ্যাটস নট এ সেম কেস। এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই ধরনের বক্তব্যের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা আমাদের ঐক্যের ভেতরের যে ফাটলটা সেটাকে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা। আর ওদের কথা নয় বাদই দিলাম, যারা এই ঐক্যের ক্ষেত্রে সনদের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী হবার কথা ছিল তারা এখানে আসলো না কেন? আরেকটা প্রশ্ন, এই ঘটনাটা ঘটার প্রেক্ষিতে এই সনদের আইনগত ভিত্তি, আপনি যে সনদ করেছেন বৈষম্য নিয়ে কথা বলার কথা ছিল, এই সনদটিতে মেহনতি মানুষের কথা বলা নেই, শ্রমিকের কথা বলা নেই, উল্লেখই নেই কোথাও, কৃষকের কথা কোথাও বলা নেই, নারীর কথা শুধুমাত্র একটিবার উল্লেখ করা হয়েছে তার সংরক্ষিত আসন হিসেবে। তাহলে এই সনদ আসলে কি বাংলাদেশের আম জনগণের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে? জনগণের বেলায় বিবিসি বাংলার যে প্রতিবেদন সেখানেই বলা হচ্ছে যে সাধারণ মানুষের, অন্তত প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছিল সাধারণ মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে এই জন্য তারা সাপ্তাহিক ছুটির দিন অনুষ্ঠানটি করছেন, কিন্তু সাধারণ মানুষের অর্থে প্রবেশাধিকার ছিল না, মূলত রাজনৈতিক দলগুলো আসলে সেখানে প্রতিনিধিত্ব করেছে। যদিও এই রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব নিয়ে আপনি যেমন করে বলছেন, নাহিদ ইসলামও বলেছেন যে তারা আসলে সে পর্যন্ত সারা দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করেন, সেটি নিয়ে সংশয় আছে। তাহলে রাজনীতিতে এর প্রভাবটা কী পড়বে? অর্থাৎ সাধারণ মানুষের কে এক্সক্লুড করা হচ্ছে এমন কিছু সংখ্যা আপনি করছেন আপনার বক্তব্যে? আমার বক্তব্যতে আমি যেটা বলতে চাচ্ছি যে এটি সাধারণ মানুষের কোনো ইস্যুই না, মানে আমি খুব স্পষ্ট তো বলি, কারণ সাধারণ মানুষের ইন্টারেস্টের বিষয়বস্তু বা তাদের বক্তব্য এখানে অন্তর্ভুক্ত নয়। আর দ্বিতীয় যে বিষয়টি, এই বিষয়টি বর্তমান যে সরকার আছে সেই সরকারকে আপনি গত 1 বছর ধরে যদি তাকে কোনো একটি কাজকে দেখাতে হয়, তার জন্য সবচেয়ে উন্নত একটি ব্র্যান্ডিং ভ্যালু হচ্ছে জুলাই সনদ, এবং এটি এই সরকারের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নাহিদ ইসলামকে কোট করেই বলছি, তা না হলে সেফ এক্সিট পাবেন কি করে? সেফ এক্সিটের জন্য এই ধরনের কোনো একটা কাজ আপনি করে দিয়ে গেছেন, যদি না দিয়ে যান তাহলে সংকটটা আরো বেশি হবে। এবং নাহিদ ইসলামের একটি পোস্ট আছে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে বা তাদের কাছ থেকে, হ্যাঁ সকলের কাছ থেকে আপনি ওইটা করে নিয়েছেন, এবং সকলে এটার সাথে অন্তর্ভুক্ত হয়নি এক্সেপ্ট এনসিপি। তার কারণও আছে যে তারা হয়নি বলে যে হবেন না এমন ভাবার কোনো কারণ নাই, হয়তো বা বাইরে থাকার কারণে এখন যতটা নেগোশিয়েট করা যাবে। কমিশনের তরফে বলা হচ্ছে যে তাদের মেয়াদ বাড়ানো হয়েছে 31 অক্টোবর পর্যন্ত, এর মধ্যে তারা হয়তো আরো বেশি ঐক্যমত্য এবং এনসিপিকে সেখানে অন্তর্ভুক্ত করতে পারবেন এমন প্রত্যাশা রেখেছেন। নোয়াখালী বিভাগ চাই, সামাজিক মাধ্যমে এমন কমেন্ট নিশ্চয়ই দেখেছেন। এবারে তাদেরকে শুধু অনলাইন নয় অফলাইনেও দাবি তুলতে দেখা যাচ্ছে, কিন্তু কেন? বিভাগ হলে কি লাভ? হরচন্দ্রিলার প্রতিবেদন। টিয়া লাগলে টিয়া নে, নোয়াখালী বিভাগ দে। দাবি মোদের একটাই, আর কোনো দাবি নাই। ভাইয়ারা আপুরা যতই সুদূর বুদূর করেন লাভ হইতো না, বিবেক কিন্তু আঙ্গরে দিতে হইব। আমরা আঙ্গ নোয়াখালী বিবেক লই তারপরে ঘরে যাবো, এর আগে আমরা কিন্তু ঘরে যাইতাম না। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন সংসদ ভবনের বাইরে নোয়াখালী বিভাগের দাবিতে জড়ো হন অনেকে। কারণ জুলাই সনদে কুমিল্লা ও ফরিদপুর বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের কথা বলা হয়েছে, এবং সেখানে একটি বামপন্থী রাজনৈতিক দল বাদে বাকি 31টি দল একমত। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি 2টা বিভাগ বানাবো আমার 2টো নদীর নামে। ফরিদপুর বিভাগটা হবে, সেটার নাম দেবো পদ্মা, আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে। সে সময় আর সেই 2 বিভাগ বাস্তবায়ন না হলেও আবার এসেছে সে প্রসঙ্গ। দীর্ঘদিন নোয়াখালী বিভাগের দাবিতে সামাজিক মাধ্যমে চলেছে প্রচারণা আর নানা হাস্যরস। এখন অনলাইন থেকে অফলাইনেও আরও সক্রিয় হয়েছে নোয়াখালী বিভাগের দাবি। আমরা নোয়াখালীর মানুষ কুমিল্লার সাথে যাবে, কিন্তু কেন? ইন্টারিম গভর্নমেন্ট প্রধানের কাছে আমরা লন্ডন হাই কমিশনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছি। ইতালি, আমেরিকা, অস্ট্রেলিয়া, বাহরাইন, মালদ্বীপ, সৌদি আরব, ফ্রান্স, জার্মান প্রত্যেকটি জায়গায় ইতিমধ্যে স্মারকলিপি দেওয়া হয়েছে নোয়াখালীকে বিভাগের দাবিতে। এখন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে, যদি দেখি আমাদেরটা হচ্ছে না তখন আমরা কঠোর আন্দোলনে যাব। বর্তমানে চট্টগ্রাম বিভাগকে ভাগ করে কুমিল্লা বিভাগের আলোচনা আসছে। এর মাঝে এই 3 জেলার ক্ষেত্রে রয়েছে বিতর্ক।
কিন্তু নোয়াখালীর মানুষ কেন আলাদা বিভাগ চান? নিরাপত্তার যে একটা বিষয় আছে সেটা আমাদের নোয়াখালীতে এখন অনেক কম। আমাদের যদি নোয়াখালী বিভাগ হয় সেই ক্ষেত্রে আমরা প্রশাসনিক যে একটা সুবিধা আমরা সেটা পাবো। কোন একটা পার্টিকুলার জেলাকে বিভাগ হিসেবে প্রস্তাব করাটা সম্পূর্ণ বেআইনি। যখন কোনো জেলাকে বিভাগে উন্নীত করা হয় তখন ওই জেলায় জনগণের মতামত নেওয়া হয়। কুমিল্লা বিভাগের বিষয়টি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সবশেষ ৮ম বিভাগ ময়মনসিংহ হয়েছিল ২০১৫ সালে। সেক্ষেত্রে কি লাভ হয়েছে? শিক্ষা, স্বাস্থ্য, ইউনিভার্সিটি হবে, হসপিটাল হবে, সেগুলো কিন্তু ময়মনসিংহে ছিলই আগে থেকে। সেই সুবিধাগুলো তারা পেয়েছে এবং আগেও পেয়েছিল, এখন হয়তো বা আরেকটু অর্গানাইজ রেটে পাচ্ছে। তো সেটাই মানুষ চায় যে প্রশাসনকে একদম হাতের কাছে পাওয়া। অন্যদিকে নতুন বিভাগ গঠন করতে হলে অনেক ধরনের জটিলতার জায়গাও রয়েছে। প্রাথমিকভাবে মন্ত্রিপরিষদের অনুমোদন, প্রয়োজনে আইন সংশোধন, গেজেট জারি, ডেটাবেজে পরিবর্তন আনার মতো বিষয় থাকে। এছাড়া যত ধরনের প্রশাসনিক পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রেও থাকে নানা চ্যালেঞ্জ। বিভাগীয় কমিশনারের অফিস ক্রিয়েট করতে হবে, সেখানে আসলে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, পরিসংখ্যান, পুলিশ সব অফিস ক্রিয়েট করতে হবে এবং নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলে সেখানে যে জনবল এবং যে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই বিভাগের আন্ডারে কোন কোন জেলা যাবে, কোন কোন জেলা যাবে না, সেটা নিয়ে একটা অস্থিরতা তৈরি হতে পারে। রাজনৈতিকভাবে এই বিতর্কগুলো চলতে পারে। আমরা মুখে অনেক বড় বড় পলিসি নিই, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে হোঁচট খেয়ে সেগুলো বাস্তবায়িত হয় না। অনেক ঝামেলা হবে। আর যেটাকে আমরা বলি এক কথায় যে আমাদের প্রশাসন অলরেডি মাথাভারী প্রশাসন, তো সেগুলো তো আরো বাড়বে। এই বিশ্লেষকের মতে নির্বাচন সামনে রেখে বিভাগ গঠনের বিষয়টি এখন যৌক্তিক নয়। আর্থিক চ্যালেঞ্জের পাশাপাশি দক্ষ জনবল গঠনের দিকগুলো সময় সাপেক্ষ বিষয়। ফলে কুমিল্লা বনাম নোয়াখালী বিভাগের ক্ষেত্রে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটার সমাধান খুব সহসাই দেখা যাবে বলে মনে হচ্ছে না। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা। প্রশাসনিক পুনর্বিন্যাস নাগরিকদের সুযোগ সুবিধায় কি ধরনের পরিবর্তন আদতে আনতে পারে এবং নাগরিকরা কেন আলাদা প্রশাসনিক কাঠামোর অধীনে যেতে চান? না, এখানে যে ব্যাপারটা হয়েছে যে যখন আপনার দেশের যদি এমন হয় যে যে বিভাগগুলো আছে বিভাগীয় শহর করার ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু তাদের চাওয়াটা গুরুত্বপূর্ণ না, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই পার্টিকুলার জেলা বা শহর আমার যে অভ্যন্তরীণ যে যোগাযোগ ব্যবস্থা সেটার ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশনটা কত। ধরেন আপনি বিভাগীয় শহর করার প্রেক্ষিতে কি কি সুবিধা দিলে পরে আপনার অভ্যন্তরীণ বাণিজ্য, যাতায়াত, আন্তঃযোগাযোগ, ট্রানজিশন এগুলো সহজ হবে। আপনি চিটাগংয়ের ক্ষেত্রে দেখেন, উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখেন, ওই ফ্রেমে কিন্তু একটা বিভাগ হয়। বিভাগ হওয়ার ব্যাপারটা আসলে সত্যিকার অর্থে শুধুমাত্র সেই জেলার লোকজন চাবেন তার প্রেক্ষিতে হয়, এইটা কিন্তু খুবই বিরল ঘটনা। এখানে তাদের চাওয়ার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রাষ্ট্রের কি উপকার হবে, আমাদের অর্থনীতির কি উপকার হবে। কিন্তু এই বিষয়গুলোকে একেবারেই কিন্তু এই আলাপটা যে আপনি দেখতে পাচ্ছেন, দাবিটা প্রথম এটি একটা হাস্যরসের বিষয় ছিল, কিন্তু এখন তো তারা মাঠে নেমে আসছেন। আমি প্রায়ই দেখতে পাচ্ছি ওনারা যে বলছেন, অফকোর্স নোয়াখালীর মানুষজন কিন্তু পৃথিবীতে বিভিন্ন জায়গায় রেমিটেন্স যোদ্ধা হিসেবে সত্যি দারুণ, অসাধারণ, কিন্তু সেক্ষেত্রে তো আপনার এরকম অনেক জায়গার মানুষই আছে যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে অসাধারণ। এটি তো কোনো যুক্তি হতে পারে না। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনি যখনই এটাকে বিভাগীয় শহর করবেন খুব ম্যান্ডেটরিভাবে আপনার কতগুলো প্রশাসনিক কার্যক্রম কিন্তু নিশ্চিত করতে হবে। সেই কার্যক্রম নিশ্চিত করার মতো জনবল, অর্থনৈতিক বল, মাথাভারী প্রশাসনের কথা একজন বিশ্লেষক বলছিলেন। হ্যাঁ, মাথাভারী। জি, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? নতুন বিভাগ আরো মাথাভারী করবে? আমি আসলে আমাকে যদি প্রথম করে বলেন যে ঠিক এই মুহূর্তে এই প্রশাসনের কাছে এই যে চাওয়াটা, এটা খুবই এক অর্থে ভীষণ রকমের সুসুসুলভ চাওয়া। সবাই চায়, তা আমিও চাই, কিন্তু মাথাভারী বলতে আমি বলতে চাচ্ছি প্রশাসনের, উনি এটা ভালো বলতে পারবেন, উনি বলতে কি বোঝাতে যাচ্ছেন, কিন্তু উনার এই প্রশাসনের কি সেই দক্ষতা, জনবল এবং কর্মযোগ্য আছে কিনা সেটাই তো একটা বড় প্রশ্ন। আমরা যেখানে এটাই চিন্তা করতে পারছি না যে নির্বাচন হবে কি হবে না, আমরা যেখানে এটাই জানি না জননিরাপত্তা দিব কি দিব না, সেখানে নতুন করে একটি বিভাগের প্রশাসন নেওয়ার মতো দক্ষতা এই প্রশাসন আছে কিনা সেটাই বড় প্রশ্ন। ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে যে নাজুক বাণিজ্য যুদ্ধবিরতি ছিল সেটি এখন মোটামুটি ভেঙে পড়েছে। সামনে যা আসছে তার কেবল বাণিজ্য যুদ্ধ নয়, বরং এক দীর্ঘস্থায়ী লড়াই, যেখানে দুই পরাশক্তি তাদের অর্থনৈতিক কূটনীতির ভেতরে জবরদস্তিকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে এবং পারস্পরিক নির্ভরশীলতাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই নতুন পর্বে মুখোমুখি সংঘাত আর ব্যর্থতার প্রতীক নয়,
বরং কৌশলের অংশ। উভয় পক্ষই এখন সরবরাহ শৃঙ্খল পরীক্ষা, পার্থক্যকে কাজে লাগানো এবং প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোর মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে। আর এর সবকিছুই পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধ শুরু না করেই। কিন্তু শীতল যুদ্ধের সময় পারমাণবিক ভারসাম্য যেখানে উভয় পক্ষকে সংযত রাখত, এখন সেটা সম্ভব হচ্ছে না। আজকের অর্থনৈতিক প্রতিযোগিতা যেন উল্টোভাবে বাড়াবাড়ি করাকেই পুরস্কৃত করছে। এখন প্রতিটি পক্ষই প্রমাণ করতে চায় তারা অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে পারে, এড়িয়ে নয় বরং পরিচালনা করে। সহজভাবে বললে তখনকার প্রতিরোধ ছিল ধ্বংস থেকে টিকে থাকার উপর, আর এখনকার প্রতিরোধ হলো অস্থিরতাকে আয়ত্ত করার উপর। দুই দেশই বিশ্বাস করে তারা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি স্থিতিশীল, বেশি সহনশীল এবং বেশি কার্যকর হতে পারে। তাই এখন এ কথা বলাই যায়, স্বাগত পারস্পরিক নিশ্চিত বিপর্যয়ের যুগে। সবকিছু ধীরে ধীরে এরপর হঠাৎ করেই ঘটল। বসন্তে আলোচনার পর এবং গ্রীষ্মে মাদ্রিদে পুনর্ব্যক্ত হওয়া বাণিজ্য মীমাংসা প্রায় সঙ্গে সঙ্গেই ফিকে হতে শুরু করে। গত মাসে বেইজিং যুক্তরাষ্ট্রের চিপ নীতির বিরুদ্ধে অ্যান্টি ডাম্পিং ও বৈষম্য বিরোধী তদন্ত ঘোষণা করে। অল্প কিছুদিন পর তারা সরাসরি মার্কিন সেমিকন্ডাক্টর জায়ান্টদের লক্ষ্যবস্তু বানায়। বাইডেন্স ও আলিবাবার মতো কোম্পানিগুলোকে নির্দেশ দেয় জাতীয় নিরাপত্তার স্বার্থে যেন তারা এনভিডিয়া চিপ কেনা বন্ধ করে। অন্যদিকে ওয়াশিংটন 50% সহযোগী প্রতিষ্ঠান নিয়ম চালু করে, যার মাধ্যমে চীনা কোম্পানিগুলোর বিদেশি শাখাগুলোকেও প্রযুক্তি নিয়ন্ত্রণের আওতায় আনা হয়। সিওলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকের আগে এসব পাল্টা পদক্ষেপকে সবাই ভদ্রভাবে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দেয়। হঠাৎ যেন মুখোশ খুলে যায়। বেজিং ঘোষণা করে নতুন রপ্তানি সীমাবদ্ধতা, বিশেষ করে রেয়ার আর্থ ম্যাগনেট ও উচ্চ ক্ষমতা সম্পন্ন শিল্প উপকরণের উপর। এই পদক্ষেপ শুধু প্রশাসনিক নয় বরং রাজনৈতিকভাবে হিসেবে, যেখানে শি জিনপিং এর ছাপ স্পষ্ট। নতুন নিয়মে চীন শুধু উৎপাদনের নয়, অনুমতিরও নিয়ন্ত্রণ নিচ্ছে। অর্থাৎ পৃথিবী কি বানাতে পারবে সেটাও তারা নির্ধারণ করবে। যেখানে চীন এটাকে পরিমিত চাপ প্রয়োগ বলে দেখছিল, ট্রাম্প সেখানে এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেন। কয়েক ঘন্টার মধ্যেই তিনি হুমকি দেন চীনা পণ্যের ওপর বিশাল শুল্ক বসাবেন, নতুন সফটওয়্যার নিষেধাজ্ঞা আনবেন, এমনকি সিওল সম্মেলন বাতিল করার কথাও বলেন। যদিও এসব হুমকিতে চীনের পিছু হটার সম্ভাবনা প্রায় শূন্য, তবু নাটক ধমক সত্ত্বেও এই বৈঠকটা হবে, কারণ সেটি হতেই হবে। উভয় দেশেরই তা দরকার, তবে কারণ আলাদা। ট্রাম্প চান বিশৃঙ্খলার মধ্যে নিয়ন্ত্রণের ভাবমূর্তি দেখাতে, আর শি চান সেই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণের ব্যবস্থায় রাখতে। এখন দুই দেশই আলোচনাকে শান্তি নয় বরং কৌশল হিসেবে দেখে। মুখোমুখি সংঘাত এখন পুরো প্রক্রিয়ার অংশ, ব্যর্থতা নয়। দুই নেতা জানেন প্রতিপক্ষ কিছুটা নাটক করবে, কিছুটা চাপ দেবে, তারপর ভারসাম্য ফিরলে আবার টেবিলে বসবে। এই জীবন চক্রের মতো বাড়াও, সহ্য করো, স্থির করো, যা হয়ে উঠেছে নতুন বাস্তবতা। বাইরে থেকে যা অস্থিরতা মনে হয়, ভেতরে সেটাই আসলে এক ধরনের শৃঙ্খলা নিয়ন্ত্রিত সংঘাত। এই পারস্পরিক নিশ্চয়তাপূর্ণ বিপর্যয় বা মিউচুয়ালি অ্যাসিউরড ডিসক্রাপশন হলো ঠান্ডা যুদ্ধের পারমাণবিক ধারণার অর্থনৈতিক সংস্করণ। ধ্বংস নয় বরং জটিল নির্ভরশীলতার মাধ্যমে প্রতিরোধ। তবে পারমাণবিক সংঘাতের মতো নয়, এই বিপর্যয় ওঠানো যায়, পুনরাবৃত্তি করা যায়, ইচ্ছা করলে বাড়ানো বা কমানো যায়। সেই ছন্দটা নিয়ন্ত্রণ করতে এখন উভয় পক্ষই চায় কে কবে কতটা অর্থনৈতিক যন্ত্রণা প্রয়োগ করবে। লক্ষ্য আর স্থিতিশীলতা নয় বরং অস্থিরতাকে ভালোভাবে চালাতে পারে, সেটাই শক্তির মাপকাঠি। এই নতুন বিপর্যয় ভারসাম্য এর উপর তিনটি ধারণা টিকে আছে। 1, চাপ প্রয়োগ করা যাবে কিন্তু বাজার না ভেঙেই। 2, প্রতিটি পক্ষ মনে করে তারা প্রতিপক্ষের চেয়ে দ্রুত মানিয়ে নিতে পারবে, কারণ প্রতিপক্ষ আসলে যতটা শক্তিশালী দেখায় ততটা নয়। 3, সরবরাহ শৃঙ্খলকে এমনভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে যাতে ভাঙে না, কেবল বাঁক নেয়। বিষয় হচ্ছে বিপদ এখানেই, এই কাঠামোকে যতটা সফল ও কার্যকর মনে হয় ততই উস্কানি বাড়ায়। প্রতিপক্ষ মনে করে তারা নিয়ন্ত্রণে আছে, তাই আরো একটু এগোনো যায়, কিন্তু প্রতিবার সেই আরো একটু বাড়ানোই সংঘাতকে চক্রাকারে তীব্র করে তোলে। আজ শি ও ট্রাম্প দুজনই এক অদ্ভুত ফাঁদে। বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে তাদের আরো চাপ দিতে হচ্ছে, অথচ তাদের অর্থনীতি ও রাজনীতি দুটোই ক্লান্ত। চীনের আত্মবিশ্বাস এখন ভঙ্গুর। তারা ট্রাম্পের আগের বারের পিছু হটা দেখে ধরে নিয়েছে মার্কিন চাপ সাময়িক, তাই তারা এখন ঝুঁকি নিচ্ছে এই ভেবে যে ওয়াশিংটনই প্রথম ভেঙে পড়বে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাসও ভুল জায়গায়। তারা ভাবে চাপি কৌশল এবং চীন আগের চুক্তির অবস্থায় ফিরে যাবে, ফলে তৈরি হয়েছে এক অচলাবস্থা। দুই পরাশক্তি দাঁড়িয়ে আছে পরস্পরের দিকে তাকিয়ে, কে আগে পিছু হটে সেটা দেখার অপেক্ষায়। সিওলের বৈঠকে যাই হোক, তা অস্থায়ী হবে। এখনকার সম্পর্ক এক পুনরাবৃত্ত চক্র, সংঘাত, সমন্বয় আর আংশিক পিছু হটা। কেউই এটা ভাঙতে পারছে না বা চায় না। ফলে প্রতিটি যুদ্ধবিরতি এখন আর স্থায়ী শান্তি নয়, কেবল লেনদেনমূলক বিরতি, যেখানে ওয়াশিংটনের উত্তর হলো নির্বাচিত বর্জন, চীনকে উন্নত চিপ, বিনিয়োগ ও সরবরাহ শৃঙ্খল থেকে বের করে দেওয়া, আর বেইজিং এর উত্তর হলো নির্বাচিত সংকট, দুর্লভ খনিজ ও প্রয়োজনীয় উপকরণের রপ্তানি সীমিত করা। এই দুটি অস্ত্র বর্জন ও সংকট এখন অর্থনৈতিক রাজনীতির মূল ভিত্তি হয়ে উঠেছে, যা প্রতিযোগিতাকে স্থায়ী রূপ দিয়েছে। আগামী লড়াইয়ে হয়তো চীনের সহনশীলতা বেশি, কিন্তু বিশ্বের আসল চোখ পয়েন্টগুলো নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের ক্ষমতাই বেশি, যেমন উন্নত সেমিকন্ডাক্টর, ডিজাইন সফটওয়্যার, উচ্চমানের যন্ত্রপাতি এবং ডলার ব্যবস্থায় প্রবেশাধিকার মার্কিনীদের বেশি। চীনের অস্ত্র বাস্তব, তবে সীমিত ও সহজে পাল্টানো যায়। তবু এই পারস্পরিক বিপর্যয়ের যুগে শক্তির মাপকাঠি আর ধৈর্য নয়, বরং গতি। আর এখন মনে হচ্ছে ছন্দটা চীনই নির্ধারণ করছে। শীতল যুদ্ধের সময় প্রতিযোগিতা টিকে থাকা শিল্প ছিল, আজকের প্রতিযোগিতা অস্থিরতাকে নিয়ন্ত্রণের খেলা। যে বেশি দ্রুত আঘাত করতে পারবে সেই প্রভাবশালী। কিন্তু এই দৌড়ে বিপদটা স্পষ্ট, যদি দুই পক্ষই জিততে তাড়াহুড়া করে, তবে শেষ পর্যন্ত দুজনেই নিয়ন্ত্রণ হারাতে পারে। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে শিগগিরই হাঙ্গেরি যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে গত আগস্টে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক হলেও যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি দুই নেতা। এদিকে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে নির্বাসনের অভিযোগে পুতিনের বিরুদ্ধে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা। এমন প্রেক্ষাপটে কোন পথে হাঙ্গেরি যাত্রা করবেন পুতিন? নিরাপদে কি হাঙ্গেরি পৌঁছাতে পারবেন তিনি? 2002 সালে প্রতিষ্ঠিত হয় হেগ ভিত্তিক আন্তর্জাতিক আদালত। নিয়ম অনুযায়ী আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া ব্যক্তিকে তাদের অঞ্চলে প্রবেশের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে বাধ্য সদস্য দেশগুলো। তবে 125টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো পুলিশ বাহিনী নেই, তাই গ্রেপ্তার কার্যকর করাও কোনো সুযোগ নেই। কাগজে কলমে সদস্য হলেও আইসিসির সদস্য পদ ছেড়ে দেওয়ার পথে প্রতিষ্ঠাতা সদস্য হাঙ্গেরি। এপ্রিলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাঙ্গেরি সফরের সময় দেশটির ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান জানান, আইসিসি থেকে সরে আসবে তার দেশ। এই নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে আইসিসির। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সফর শুরুর আগে অনেক প্রশ্নের উত্তর চাইছেন পুতিন। এর একটি যাত্রাপথ সংক্রান্ত। রাশিয়ার একটি বিমান সম্প্রতি এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। এ নিয়ে বাল্টিক দেশটির সঙ্গে টানাপোড়েন চলছে রাশিয়ার। ধারণা করা হচ্ছে হাঙ্গেরি যাত্রার বাল্টিক দেশগুলো এড়িয়ে যাবেন পুতিন। এক্ষেত্রে রাশিয়ার মিত্র বেলারুশের আকাশ হতে পারে বিকল্প। তবে এই পথ পুতিনকে নিয়ে যাবে রাশিয়ার ঐতিহাসিক শত্রু পোল্যান্ডের দিকে। পুতিনের জন্য আরেকটি বিকল্প হতে পারে স্লোভাকিয়া। ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে এখনো রাশিয়ার জ্বালানি ব্যবহার করছে রবার্ট ফিকোর স্লোভাকিয়া। তবে স্লোভাকিয়ার আকাশও পুতিনের জন্য নিরাপদ না, কারণ স্লোভাকিয়া পৌঁছাতে পোল্যান্ড অতিক্রম করতে হবে পুতিনের বিমানকে। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই যাত্রায় ইউরোপের অনেক দেশ এড়িয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে নামতে হয়েছিল নেতানিয়াহুকে। হাঙ্গেরির বুদাপেস্ট যাত্রায় পুতিনকে হয়তো এমন রুট ব্যবহার করতে হতে পারে। ফ্লাইট রাডার 24 অনুসারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর উইং অফ জায়ান বিমানটি গ্রিস এবং ইতালির ভূখণ্ডের উপরে কিছুক্ষণের জন্য উড়েছিল। ফরাসি এবং স্প্যানিশ আকাশসীমা এড়িয়ে আটলান্টিকের উপর দিয়ে যাওয়ার আগে দক্ষিণ দিকে সরে গিয়েছিল বিমানটি। পুতিনের জন্য দক্ষিণের জর্জিয়া হতে পারে একটি বিকল্প। আইসিসি সদস্য হওয়া সত্ত্বেও ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে খুব একটা মিল না থাকায় জর্জিয়ার ওপর চোখ বন্ধ করে আস্থা রাখতে পারেন পুতিন। পুতিনের জন্য আরো একটি বিকল্প হতে পারে তুরস্ক। এরদোয়ানের দেশ আইসিসি সদস্য না। ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ কয়েক দফা মধ্যস্থতার ভূমিকায় দেখা গেছে তুরস্ককে। এ কারণে পুতিনের জন্য নিরাপদ রুট হতে পারে তুরস্কের আকাশ।
সেখান থেকে গ্রিস হয়ে হাঙ্গেরি যেতে হবে পুতিনকে। তবে এক্ষেত্রে গ্রিসের আকাশ পাড়ি দেওয়াটাই হবে পুতিনের জন্য শক্ত চ্যালেঞ্জ। আইসিসির পরোয়ানা জারি হওয়ার পর থেকে বিদেশ সফর কমিয়ে এনেছেন ভ্লাদিমির পুতিন। গত বছর সীমান্ত পেরিয়ে আইসিসির সদস্য মঙ্গোলিয়ায় যান তিনি। গত আগস্টে ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের আলাস্কায় যান রুশ প্রেসিডেন্ট। সেপ্টেম্বরে সফর করেন চীন। সবশেষ চলতি মাসে মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাতে তাজিকিস্তান সফর করেন পুতিন। চূড়ান্ত বিচারের প্রথম পদক্ষেপ গ্রেপ্তারি পরোয়ানা। যদিও রাশিয়ার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা প্রায় অসম্ভব, এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন আন্তর্জাতিক নেতা হেগের আদালতে হাজির হয়েছেন। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে চলতি বছরের শুরুতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি হতে আত্মসমর্পণ করেন হেগে। এছাড়া লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলর 2012 সালে আইসিসির আদালতে দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে 11টি যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে কি কোনো রাশিয়ান নেতা পুতিনকে জোর করে আইসিসির হাতে তুলে দেবে, যেমনটা ঘটেছিল সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচের সঙ্গে। 2000 সালে তৎকালীন যুগোস্লাভিয়া যুদ্ধে সংগঠিত নৃশংসতার জন্য হেগে প্রত্যর্পণ করা হয়েছিল তাকে। তবে এজন্য দরকার রাশিয়ার ক্ষমতার পালাবদল, যা আপাত দৃষ্টিতে অসম্ভবই মনে হচ্ছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।